भारतराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। পূজনীয় স্বামী চেতনানন্দ জি মহারাজের রচনা প্রাচীন সাধুদের কথা, প্রথম খণ্ড, গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা ৬২। স্বামী ভূতেশানন্দ। পুষ্প নামে মহারাজের এক গুজরাটি ভক্ত মহিলা কলকাতায় থাকতেন। মহারাজ তাকে ছোট বয়স থেকে জানতেন। একবার তিনি মহারাজকে দেখতে এলে আমরা ঠাট্টা করে বললাম, আপনি সাধু দর্শনে এসেছেন, গাঁটিয়া ফল মিষ্টি ছাড়া সাধু দর্শন হয়? তিনি হেসেছিলেন এবং পরদিন প্রচুর গাঁটিয়া ও ফল মিষ্টি নিয়ে হাজির হন। মহারাজ আশ্রমে থাকলে আশ্রম বেশ জমজম করত। মহারাজ যেখানেই যেতেন সেখানেই শাস্ত্রের ক্লাস নিতেন এবং ঠাকুর, মা ও ঠাকুরের সন্তানদের প্রসঙ্গ করতেন। ভগবত প্রসঙ্গ দ্বারা তিনি এমন পরিবেশ সৃষ্টি করতেন যে মন স্বভাবতই ঊর্ধ্বগামী হতো। মহারাজ রাজকোট আশ্রম থেকে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত এর গুজরাটি অনুবাদ বের করবেন। আমাকে লিখলেন যে মাস্টার মহাশয়ের পৌত্র অনিল গুপ্তের কাছ থেকে অনুবাদ প্রকাশের অনুমতি নিয়ে তা তাঁকে পাঠাতে। আমি অনিল বাবুকে বলতেই তিনি সানন্দে অনুমতি দেন। মহারাজ বিভিন্ন ভাষা জানতেন। গুজরাটি কথামৃত এর তিনি অন্যতম সম্পাদক ছিলেন। 1966 সালে তিনি রাজকোট থেকে বেলুড় মঠে আসেন মঠ ও মিশনের সহকারী সম্পাদক হয়ে। প্রতি রবিবার মঠের লাইব্রেরিতে কথামৃত এর ক্লাস নিতেন। বহু লোক আসত। 1970 সালে লখনৌতে বিবেকানন্দ পলিক্লিনিক এর উদ্বোধন হয়। 152 জন সাধু সমবেত হন। মহারাজ গিয়েছিলেন, আমিও গিয়েছিলাম। শ্রীধরানন্দজি অপূর্ব ব্যবস্থা করেছিলেন। লখনৌ থেকে আমরা অনেকে মহারাজের সঙ্গে বাসে অযোধ্যা, নৈমিষারণ্য ও ব্রহ্মাবর্ত দেখতে যাই। মনে আছে, রামের জন্মস্থান দর্শন করে সরযূতে স্নান সেরে খেতে গিয়ে দেখি রামভক্ত হনুমানরা বাসে ঢুকে আমাদের প্যাকেটের খাবার তছনছ করে দিয়েছে। দেখলাম মহারাজ নির্বিকার, যেন কিছুই হয়নি। কোনো মতে কিছু মুখে দিয়ে আমরা লখনৌ ফিরলাম। তারপর ফেরার পথে তার সঙ্গে কাশিতে যাই। একদিন মহারাজকে বললাম, 4টে পয়সা দেবেন, বাদাম ভাজা কিনব। তিনি বললেন, দিতে পারি যদি ওই পয়সা তুমি আবার ফেরত দাও। আমি বললাম, তাহলে পয়সা চাই না। আমি জানতাম তিনি আমার সঙ্গে মজা করছেন। তারপর একগাল হেসে বললেন, দেখো, পয়সার ব্যাপারে আমি খুব হুঁশিয়ার। একবার কোথায় যাচ্ছি, হিতানন্দ ও বিতোষকানন্দ পান খেতে চাই। আমি 10 টাকার একটা নোট দিলাম। ওরা পানওয়ালার কাছে ওই নোট নিয়ে গেলে সে বলল যে তার কাছে ভাঙানি নেই। হিতানন্দ তখন বলে, ওরে, ও বিজয় মহারাজের টাকা, ও কি কখনো ভাঙতে চায়? নিজেকে নিয়ে কেউ যখন কৌতুক করে তখন হিউমারের ক্লাইম্যাক্স হয়। 1970 সালের সেপ্টেম্বরে কয়েকদিন ক্রমাগত বৃষ্টি হওয়ায় পূর্ব কলকাতা ভেসে যায়। আমরা অদ্বৈত আশ্রম থেকে রিলিফ করি। মহারাজ তখন মঠে রিলিফের ইনচার্জ। আমি চাল, ডাল, পাউরুটি কেনার টাকা চাইলে তিনি বলেছিলেন, দেখো, হৃদয়বান হওয়া ভালো, কিন্তু পয়সা কড়ির হিসাব ঠিক মতো রাখবে।
জনগণের দান জনগণের সেবায় ব্যয় হবে। তুমি দেবে তোমার ভালোবাসা ও নিঃস্বার্থপরতা। 1971 সালে স্বামীজির জন্মদিনে বেলুড় মঠে গম্ভীরানন্দজি আমাকে বললেন, ওহে, তোমাকে হলিউডে যেতে হবে, তৈরি হয়ে নাও। আমি মোটেই প্রস্তুত ছিলাম না। আমি বললাম, রং সিলেকশন, আরও কত সিনিয়র পণ্ডিত সাধু আছেন, তাদের পাঠান। তিনি বললেন, তুমি যদি যেতে না চাও আমাকে জানাও, আমি মিটিংয়ে তোমার মত পেশ করব। আমি চুপ করে গেলাম। পূজনীয় নির্বাণানন্দজি আমাকে আগেই বলেছিলেন, তুমি না করো না। যা হোক, ভূতেশানন্দজি ছিলেন আমার কাছে স্নেহময়ী মাতা। তিনি সাহস দিয়ে বললেন, ঠাকুরের কাজ, কর্তৃপক্ষ যেখানে পাঠান সেখানেই যাবে। বন্দনানন্দের পরিবর্তে প্রভবানন্দজিকে আমাদের একজন সহকারী পাঠাতে হবে। তবে তোমার মতো একটা গুড বয়কে হলিউডে পাঠাবার ইচ্ছা ছিল না। আমি বললাম, আমি আমেরিকায় গিয়ে রামকৃষ্ণ হিপি মুভমেন্ট শুরু করব, তখন আপনারা কি করবেন? মহারাজ শুনে হাসতে লাগলেন। তার সঙ্গে নির্ভয়ে স্বচ্ছন্দে কথা বলা যেত। অবশেষে বেলুড় মঠ থেকে যাত্রা করি 1971 সালের 27শে মে। যাওয়ার আগে মহারাজ বললেন, দেখো, কাল সকালে তুমি আমার সঙ্গে ব্রেকফাস্ট খাবে। আমি তোমাকে টেবিল ম্যানার্স শেখাবো। তখনকার মিশন অফিসের ওপরতলায়, শ্রী মন্দিরের মুখোমুখি বাড়ির দোতলায় ডান দিকের ঘরে মহারাজ থাকতেন। তার সঙ্গে বসে ব্রেকফাস্ট খেলাম। 2খানা টোস্ট, একটা সিঙ্গাপুরি কলা, একটা প্রসাদী সন্দেশ ও চা। বলেছিলেন, মানুষকে ভালোবেসে আপন করে নিলে বিদেশি স্বদেশ হয়। আরও অনেক সুন্দর সুন্দর কথা বলেছিলেন, সব মনে নেই। 1971 সালের 11ই জুন হলিউড পৌঁছাই। মহারাজের সঙ্গে চিঠিপত্রের আদান প্রদান ছিল। তারপর 1977 সালে ভারতে ফিরি। মহারাজ তখন কাঁকুড়গাছিতে মঠ মিশনের ভাইস প্রেসিডেন্ট। দেশে থাকতে আমি বেশি ঘুরিনি, ছুটিও পাইনি, আর পয়সাও ছিল না। অমরনাথ, কেদারনাথ, বদ্রীনাথ দর্শন করে নেপালে পশুপতিনাথ দর্শন করতে যাব। 11ই আগস্ট মহারাজকে বললাম, আপনি নেপাল যাবেন? তিনি বললেন, তুমি যদি নিয়ে যাও তাহলে যাব। আমি বললাম, চলুন, আমি আপনার সেবক হব। মহারাজ বললেন, না, তুমি সেবক হলে ভালো দেখাবে না। শিখরেশ স্বামী ভুবনেশ্বরানন্দ আমার সেবক। আমি বললাম, ঠিক আছে, আমি শিখরেশের ভাড়াও দেব। তারপর পীযূষ মহারাজও স্বামী পূজানন্দ আমাদের সঙ্গে যান। 24শে আগস্ট আমরা প্লেনে কাঠমান্ডু গেলাম এবং রত্ন নামে এক নেপালি ব্রহ্মচারীর পূর্বাশ্রমের বাড়িতে উঠলাম। তার বাবা ডাক্তার পৌদয়াল এয়ারপোর্টে আমাদের রিসিভ করেন। ওই দিন সন্ধ্যায় পশুপতিনাথের আরতি দেখলাম। 25শে আগস্ট সকালে রত্নের বাবা ও জ্যাঠামশাই, নেপালের মহারাজার উচ্চপদস্থ কর্মচারী, ভালো গাড়ি করে গাইড সহ আমাদের সব দ্রষ্টব্য স্থান দেখানোর ব্যবস্থা করেন। বুড়ো নীলকণ্ঠ, গুজ্জেশ্বরী মন্দির, স্বয়ম্ভূনাথ, মহাবোধি, ভরতপুরের দত্তাত্রেয়র মন্দির। সকালে প্রথমে পশুপতিনাথের মন্দিরে পূজা দিতে গেলাম। মহারাজের জন্য বিশেষভাবে দর্শনের ব্যবস্থা হলো। তারপর শিব দর্শন করে তিনি মন্দিরের চত্বরে এক সিঁড়ির ওপর বসে চাদরে হাত ঢেকে জপ করতে লাগলেন। এখনও সেই ছবি আমার মনে উজ্জ্বল হয়ে রয়েছে। 1959 সালে কাশীতে হরিপ্রেমানন্দজি, শ্রী শ্রী মায়ের শিষ্য, আমাকে শিখিয়েছিলেন কি করে
মন্দিরে দেব বিগ্রহ দর্শন করতে হয়। বিশ্বনাথের মন্দিরের ভিতর তো দারুণ ধাক্কাধাক্কি, তাই বাইরে এসে এক শ্বেতপাথরের বেঞ্চিতে বসে 10-15 মিনিট বিগ্রহ দর্শনের কথা ভাবতে হয় ও জপ করতে হয়। এতে মনে একটি গভীর ছাপ পড়ে। মহারাজকেও তাই করতে দেখলাম। এসব প্রাচীন সাধুর কাছে কত কি শিখবার আছে। ওই দিন বিকালে আমরা ডাক্তারের গাড়িতে করে শহর থেকে দূরে দক্ষিণাকালী দর্শন করতে যাই। সেখানে দশমহাবিদ্যার মূর্তি ও 2জন তান্ত্রিক দেখলাম। ফেরার পথে মাঝ রাস্তায় গাড়ি খারাপ হয়ে গেল। তখন রাত 8টা-9টা হবে। চতুর্দিক অন্ধকার, পথ জনশূন্য, হিমালয়ের ঠান্ডা হাওয়া। আমরা 4জন, ড্রাইভার ও গাইড। দেখলাম মহারাজ চুপ করে রাস্তার পাশে দাঁড়িয়ে। আমরা দুর্ভাবনায় অস্থির, কি করে শহরে পৌঁছাবো। বেশ কিছু সময় পরে দেখলাম একটা ট্রাক আসছে। হাত তুলে গাইড গাড়ি থামালো এবং ড্রাইভারকে আমাদের শহরে পৌঁছে দিতে রাজি করালো। শিখরেশ ও আমি মহারাজকে ঠেলে তুলে সেই উঁচু ট্রাকের ওপরে ড্রাইভারের পাশের আসনে বসালাম এবং আমরা দুজনে কোনো মতে মহারাজের পায়ের কাছে বসলাম। পীযূষ মহারাজ ও অপর 2জন ট্রাকের পিছনে দাঁড়িয়ে গেলেন। রাস্তার ওপর দাঁড়ানো নির্বিকার মহারাজকে দেখে মনে হয়েছিল ইনি স্থিতপ্রজ্ঞ, কিছুতেই বিচলিত হন না। সে ছবি এখনো আমার মনে উজ্জ্বল হয়ে আছে। কাঠমান্ডু ও পাটানের কৃষ্ণ মন্দির, বুদ্ধ মন্দির প্রভৃতি সব দর্শন করে 26শে আগস্ট বিকালে কলকাতায় ফিরলাম। ইন্ডিয়ান এয়ারলাইন্সের বিমানে মহারাজ ও আমি পাশাপাশি বসেছিলাম। চা ও ঠান্ডা ভেজিটেবল চপ খেতে দিল। আমি খেলাম না, মহারাজ খেলেন। ব্যাস, কাঁকুড়গাছিতে এসে তার খুব পেট খারাপ হলো। খবর পেয়ে আমি অদ্বৈত আশ্রম থেকে ফোন করলাম। আমি বললাম, আপনি ওই ঠান্ডা চপ খেলেন কেন? দেখলেন না আমি খেলাম না। তিনি উত্তরে বললেন, আমার পেট খারাপের জন্য তুমি দায়ী। তুমি কি জানো না যে আমার বালক স্বভাব, যে যা দেয় তাই খাই। তুমি কেন আমার হাত থেকে চপ কেড়ে নিলে না? আমি ভাবলাম এরূপ আত্মভোলা সাধুকে নিয়ে চলা মুশকিল। একদিন কাঁকুড়গাছিতে মহারাজকে জিজ্ঞাসা করলাম, স্বামীজি যে ম্যান মেকিং রিলিজিয়ন বলেছেন তা কিভাবে হয়? তিনি বললেন, একজন অপরকে জোর করে ধার্মিক করতে পারে না। আমাদের কাজ হলো একটি পরিবেশ সৃষ্টি করা। সেই আধ্যাত্মিক পরিবেশে যে আসবে সেই উচ্চভাবে অনুপ্রাণিত হবে এবং নিজের জীবন সেই পথে চালিত করবে। এটাই ম্যান মেকিং রিলিজিয়ান। আর একদিন বললাম যে গার্গী যাজ্ঞবল্ক্যকে বলেছিলেন যে তিনি 2টি শানিত বাণ নিক্ষেপ করবেন, অর্থাৎ প্রশ্ন করবেন। আমি আপনাকে আজ 34টি বাণ নিক্ষেপ করব। এগুলি কথামৃত এর কয়েকটি দুর্বোধ্য শব্দ। আপনি উত্তর দিন। তিনি হেসে হেসে বললেন, আমি তোমার সব বাণ ভেঙে দেব। আমি ওইগুলি লিখে নিয়ে গিয়েছিলাম। তিনি খুশি হয়ে একটির পর একটি উত্তর দিলেন। এই প্রশ্ন ও উত্তরগুলি এখনো আমার কাছে আছে। ওম শান্তি শান্তি শান্তি। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।